সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমার আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কনিক্স। এটি আমার 14তম লেকচার। এই লেকচারে আমরা অনুশীলনী 6.2 অর্থাৎ উপবৃত্ত নিয়ে আলোচনা করব এবং উপবৃত্তের বেশ কিছু অঙ্ক তার কিভাবে আসে এবং তার কৌশল সমাধান করার সেগুলো আমরা জানতে পারবো। এবং এটি আমার উপবৃত্ত সংক্রান্ত সর্বশেষ লেকচার। পরবর্তীতে আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। তা আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের প্রথম প্রশ্ন, একটি উপবৃত্ত x/9 প্লাস y/4 = 1 রেখাকে x অক্ষের উপর এবং x/2 প্লাস y/3 = 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এরকম অঙ্কগুলো যদি আসে তাহলে আমাকে অবশ্যই উপবৃত্তের যেহেতু x অক্ষের উপর এবং y অক্ষের উপর ছেদ করে, তার মানে x অক্ষের ছেদ বিন্দু প্রথম রেখার সাপেক্ষে এবং দ্বিতীয় রেখার সাপেক্ষে y অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। যেহেতু উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাই আমি ধরে নিব উপবৃত্তের সমীকরণটি যে সাধারণ সমীকরণ x² + y² + b² = 1, যেখানে a b এর চেয়ে বড়। এবং উপবৃত্তটি যেহেতু x অক্ষের উপর অবস্থিত, এই রেখাটি উপবৃত্তকে x অক্ষের উপর এবং y অক্ষের উপর দ্বিতীয় রেখাটি x/2 + y/3 = 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে এবং প্রথম রেখাটা x/9 + y/4 = 1 রেখাকে x অক্ষের উপর ছেদ করে। তাই আমরা বলতে পারি প্রথম রেখাটি অর্থাৎ x/9 + y/4 = 1, এই রেখাটি যে x অক্ষের যে ছেদ বিন্দু সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য আমরা জানি x অক্ষের উপর কোটি শূন্য। তাহলে আমি এই y এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে আমি x এর একটি মান পেয়ে যাব, অর্থাৎ x এর মান পাবো 9 এবং y এর মান 0। এভাবে আমরা x অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করতে পারি। আবার কেউ যদি মনে করো x/a + y/b = 1 এই ফরম্যাটে আছে, তাহলে আমরা x অক্ষের ছেদ বিন্দু সরাসরি লিখতে পারি a0, অর্থাৎ a, 0। দুটি উপায়েই তুমি x অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করতে পারবে। যেভাবেই করো, প্রথম রেখাটা বলেছে x অক্ষের উপরে, অর্থাৎ প্রথম রেখাটার x অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করলাম 9, 0, অর্থাৎ a, 0। এবং দ্বিতীয় রেখাটা x/2 + y/3 = 1, যেহেতু এই রেখাটা y অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করব, সেক্ষেত্রে হবে 0, b, অর্থাৎ এক্ষেত্রে b হবে 3 এবং y অক্ষে আমরা জানি ভুজ শূন্য, তাই x এর মান 0 এবং y এর মান 3 বা কোটি 3। তাহলে আমরা দুটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, যেটা x অক্ষের ছেদ বিন্দু প্রথম রেখার সাপেক্ষে এবং দ্বিতীয় রেখার সাপেক্ষে y অক্ষের ছেদ বিন্দু আমরা নির্ণয় করলাম। বলাই আছে এই উপবৃত্তটি এই দুইটা বিন্দুকে x এবং y অক্ষের উপর ছেদ করবে, তার মানে উপবৃত্তটা অবশ্যই এই দুইটা বিন্দু দিয়ে যাবে। তো আমরা যদি প্রথম সমীকরণটা, যেটা উপবৃত্তের সাধারণ সমীকরণ লিখেছিলাম, সেটি যদি আমাদের প্রথম বিন্দু দিয়ে যায় অর্থাৎ 9, 0, তাহলে x এর জায়গায় আমরা 9 এবং y এর জায়গায় 0 বসালাম এবং 9 কে স্কোয়ার করলে 81, 0 কে স্কোয়ার করলে 0 এবং 0/b² মানে 0, সেই জন্য আর এটা লেখার দরকার নেই। তাহলে এখানে 81/a² = 1, আর গুণ করলে a² এর মান পাচ্ছি 81। এবার আমরা 1 নং সমীকরণটি, অর্থাৎ যে উপবৃত্তের সমীকরণ ছিল সেটি 0, 3 বিন্দুগামী। যেহেতু 0 এবং 3 বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ x এর মান 0 এবং y এর মান আমি 3 বসাতে পারি এবং বসালে আমরা সমীকরণটা এরকম পাচ্ছি 0/a² + 9/b² = 1 এবং আর গুণ করলে আমরা b² এর মান পাচ্ছি 9। তাহলে a² এবং b² দুটেই পেয়ে গেলাম। আমরা আমাদের মূল সমীকরণে যদি বসিয়ে দিই x²/a² + y²/b² = 1, সেখানে a² এর জায়গায় 81
এবং বি স্কোয়ারের জায়গায় 9 বসালে আমরা আমাদের উপবৃত্তের সমীকরণ পাচ্ছি এক্স স্কোয়ার বাই 81 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ চাও এখানে লসাগু করে 81 লসাগু করে উপরে 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসলা, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার নিয়ে আসলা ইকুয়াল টু 1, তারপর আর গুণ করলা, এরকম চলে আসলো এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 81, সেটা করলেও চলবে, সমস্যা নেই। আবার কেউ যদি এই ফরম্যাটে রাখো, তা রাখলেও কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই নিয়মের একটি বাড়ির কাজ তোমরা লক্ষ্য করো। একটি উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত এবং উপবৃত্তটি x/7 প্লাস y/2 ইকুয়াল টু 1 রেখাকে x অক্ষের উপর এবং x/3 প্লাস y/5 ইকুয়াল টু 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে, তাহলে উপবৃত্তের সমীকরণটি নির্ণয় করো। হুবহু আগের অঙ্কটির অনুরূপ। তো আশা করি তোমরা এই অঙ্কটি আগের অঙ্কটির সাহায্য নিয়ে করতে পারবে। আমরা আমাদের এর পরের অঙ্কে চলে যাই। আমাদের দ্বিতীয় অঙ্ক y ইকুয়াল টু 2x প্লাস c রেখাটি 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12 উপবৃত্ত কি স্পর্শক হলে, তার মানে এই রেখাটা এই উপবৃত্তের স্পর্শক হলে, অর্থাৎ এই রেখাটা, প্রথম রেখাটা y ইকুয়াল টু 2x প্লাস c, উপবৃত্তটা 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12 এর স্পর্শক হলে, অর্থাৎ স্পর্শ করলে উপবৃত্তটাকে c এর মান নির্ণয় করব। তো প্রথমে আমরা উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ এবং স্পর্শক অর্থাৎ সরলরেখার সমীকরণটি আমরা এখানে লিখলাম এবং তাদেরকে 1 এবং 2 দ্বারা চিহ্নিত করলাম। সমীকরণ 1 হতে যে y এর মানটা পেলাম অর্থাৎ 2x প্লাস c, এটা আমরা সমীকরণ 2 এ y এর জায়গায় বসালাম। লক্ষ্য করো, সমীকরণ 2 এ y এর জায়গায় বসালাম। আর বাকি সব অংশ রয়ে গেল, 3x স্কোয়ার রয়ে গেল, 12 রয়ে গেল, এখানে 4ও রয়ে গেল, মাঝখানে এই 2x প্লাস c এর হোল স্কোয়ার, তার মানে আমরা হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করলাম। তারপর 4 দিয়ে এখানে যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করব, 4 ইন্টু 4 16x স্কোয়ার প্লাস 16xc প্লাস 4c স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা একটা x এর দ্বিঘাত সমীকরণ আকারে যদি আমরা সাজিয়ে লিখি, প্রথম 16 এবং 3 গুণ করলে 19x স্কোয়ার প্লাস 16xc এবং সর্বশেষ ধ্রুব পদগুলো হচ্ছে 4c স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা আমাদের সমীকরণ 3। তাহলে 1 নং রেখাটা বলেছে এই স্পর্শকটা এই উপবৃত্তকে স্পর্শ করবে, অর্থাৎ 1 নং সরলরেখাটা 2 নং উপবৃত্তকে স্পর্শ করবে এবং এই দুটা সমীকরণ দ্বারা যে আমরা তৃতীয় যে সমীকরণটা পেলাম দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণের মূল দুটা যদি সমান হয়, তাহলে মূল সমান হলেই আমরা এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করবে। আর আমরা জানি কোন সমীকরণের মূল সমান হওয়া মানে তার নিশ্চয়কের মান 0 হবে। নিশ্চয়ক আমরা শিখে এসেছি বহুপদীতে, সেখানে আমরা শিখেছি কোন দ্বিঘাত সমীকরণ যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে থাকে, প্রথম অংশটা হচ্ছে a, x এর সাথে 16c এই অংশটা হবে b এবং সর্বশেষ 4c স্কোয়ার মাইনাস 12 এই অংশটা হবে c। তাহলে সেই লক্ষ্যে যদি আমরা করি b স্কোয়ার মাইনাস 4c, b হবে এখানে 16c তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 19 এবং c হচ্ছে 4c স্কোয়ার মাইনাস 12, এবং আমরা জানি নিশ্চয়ক কি হবে, 0 হবে, তাই ইকুয়াল টু 0 দিয়েছি। তাহলে b স্কোয়ার মাইনাস 4ca বা 4ac যেটাই আমরা বলি সেটা সমান সমান 0। আমরা 16 কে স্কোয়ার করলে 256 c স্কোয়ার মাইনাস 4 ইন্টু 19 ইন্টু 4 অর্থাৎ 16 ইন্টু 19 গুণ করলে হবে 304c স্কোয়ার এবং এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস 12 ইন্টু 4 48 ইন্টু 19 ক্যালকুলেট করলে হবে 912 এবং এই মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা c এর মান পাবো। আমরা এখানে যে কাজটি করলাম, এখানে 256 থেকে 304 বিয়োগ করলে হবে -48, এটাকে আমরা ডান দিকে সরিয়ে নিলাম প্লাস করে, অর্থাৎ 48c স্কোয়ার
এবং 912 রয়ে গেল। তাহলে আমাদের চলে আসলো 48c স্কোয়ার ইকুয়াল টু 912। সেখান থেকে 48 দিয়ে ডিভাইড করলে পাবো 19, অর্থাৎ সি এর মান প্লাস মাইনাস 19, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে সি এর মান নির্ণয় করতে। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 19। তাহলে এই নিয়মের দুটি অঙ্ক দেয়া আছে বাড়ির কাজ হিসেবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথম রেখাটি y ইকুয়াল টু mx প্লাস c, রেখাটি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তকে স্পর্শ করলে প্রমাণ করো যে c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই অঙ্কটা আগের অঙ্কটার মতো, যেখানে রেখাটা স্পর্শ করবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই y মান এখানে বসিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে একইভাবে আমরা দ্বিঘাত সমীকরণের মূলগুলা সমান হবে, অর্থাৎ নিশ্চয়ক শূন্য করে আমরা এই প্রমাণটি করব। এবং পরের কোশ্চেন বলেছে দেখাও যে এত রেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করবে। প্রথম অঙ্কটা থেকে আমরা স্পর্শ করার একটি শর্ত পেয়ে যাব। এই শর্তটা যদি এই শর্তটা ফুলফিল করে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো উপবৃত্তকে স্পর্শ করবে। সেক্ষেত্রে আমাদের এই প্রথম শর্তটা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই শর্তটা আমাকে মনে রাখতে হবে বা বুঝতে হবে। তো শিক্ষার্থীরা, এই দ্বিতীয় অঙ্কে এ হচ্ছে 4, কারণ 4 স্কোয়ার, বি হচ্ছে 9 অর্থাৎ 3 স্কোয়ার, এবং আমরা যদি y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে লিখতে চাই, ওয়াইটাকে ডান দিকে নিয়ে 5টাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে c হবে -5 এবং m হবে 1। তাহলে আমরা m পেলাম, c পেলাম, a পেলাম, b পেলাম। যদি সবগুলোই পেয়ে যাই, তাহলে আমরা যদি এই শর্তটা ফুলফিল করে, অর্থাৎ c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমরা বলতে পারবো এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। তো শিক্ষার্থীরা অঙ্কটি বাসায় করে ফেলবে। এর পরবর্তী অঙ্কে আমরা চলে আসি। আমাদের তৃতীয় অঙ্ক, উপকেন্দ্র দেয়া আছে এবং উৎকেন্দ্রিকতা হাফ, উপকেন্দ্র -1 1 একটা পয়েন্ট, এবং নিয়ামক রেখার সমীকরণ দেয়া আছে x - y + 3 = 0, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ধরনের উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখা দেয়া থাকলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে উপবৃত্তের সংজ্ঞাটা শিখেছি সেই সংজ্ঞাটা, অর্থাৎ SP = EPM, এই শর্তটাকে আমাকে এখানে প্রয়োগ করতে হবে। যেখানে S একটি স্থির বিন্দু যেটার স্থানাঙ্ক দেয়া আছে উপকেন্দ্র, P হচ্ছে চলমান বিন্দু যাকে আমি ধরে নেব XY পয়েন্ট, এখানে ধরে নিয়েছি উপবৃত্তের উপরস্থ একটি P বিন্দু যার স্থানাঙ্ক XY, E হচ্ছে উৎকেন্দ্রিকতা, এবং PM হচ্ছে এই P বিন্দু থেকে, অর্থাৎ XY পয়েন্ট যেটা ছিল স্থানাঙ্ক, সেটা থেকে যে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা আমরা বলি MZ রেখা, সেই রেখার সমীকরণ, অর্থাৎ x - y + 3 = 0, এটা হচ্ছে MZ রেখার সমীকরণ। সেই রেখার উপর এই P বিন্দু থেকে লম্ব দূরত্বই হবে PM। তাহলে আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, SP কি, E কি এবং PM কি। যদি আমরা সেটা মাথায় রাখতে পারি তাহলে অঙ্কটি খুব সহজেই আমরা করতে পারবো। এখানে S এবং P দুইটা বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করেছি √এর সূত্র দিয়ে। ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, অর্থাৎ x মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার, তার রুট। এবং উৎকেন্দ্রিকতা E এর মান হাফ, সেটা বসালাম। এবং PM হচ্ছে P বিন্দু থেকে, অর্থাৎ XY পয়েন্ট থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাই আমরা মডুলার সাইন ব্যবহার করলাম, এবং x এবং y কোএফিসিয়েন্ট 1 এবং -1, সেটাকে আমরা এখানে বসালাম, এবং -1 কে স্কোয়ার করলে 1ই হবে, এবং এখানে 1 দুটো যোগ করলে √2। আমরা এই উভয় পক্ষ থেকে রুট বাদ দেওয়ার জন্য আমরা বর্গ করে দিলাম। এখানে 1/2 কে বর্গ করলে হবে 1/4, √2 কে বর্গ করলে 2 আসবে, কারণ রুট কাটা চলে যাবে। এই বাম দিকেও রুট এবং স্কোয়ার কাটা চলে গেছে। একইভাবে x - y + 3 কে আমরা বর্গ করব, অর্থাৎ হোল স্কোয়ার লিখলাম। এরপরে 4 দুগুণে 8 লিখলাম, এবং 8 দিয়ে আড়াআড়ি গুণ করে ফেললাম। আর বাম দিকের এই অংশটাকে a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, এবং ডান দিকের অংশটাকে a + b + c হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, কারণ -y কে স্কোয়ার করলে +y স্কোয়ার,
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab, এখানে মাইনাস হিসেবে আসতেছে কারণ আমরা প্লাসের সূত্র চিন্তা করলে প্লাস 2ab হবে, যেহেতু ওয়াই মাইনাস আছে তার মানে মাইনাস 2xy প্লাস 2bc, যেহেতু এখানে 3 দুগুণে 6 ওয়াই হবে এবং মাইনাস আছে তাই 6y প্লাস 2ca, এবং এই দুটা প্লাস এক্স এবং 3 তাই চিহ্ন প্লাস হয়ে গেল। 3 দুগুণে 6 ইন্টু এক্স 6x হলো। সবগুলোকে আমি গুণ করে 8 দিয়ে আগে এখানে গুণ করলাম বাম দিকে, এবং ডান পাশের এই অংশগুলো সব বাম দিকে নিয়ে আমরা সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে পাচ্ছি 7x স্কোয়ার 7y স্কোয়ার প্লাস 2xy প্লাস 10x মাইনাস 10y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। এখন কোন শিক্ষার্থী তোমরা যদি চাও এই দুইটা প্রথম অংশ থেকে 7 কমন নিতে, সেটা নিতে পারবে। আর যদি কেউ মনে করে যে না আমি এই ফর্মেটেই রেখে দিব, তাতেও কোনো সমস্যা নেই। তো এইভাবে একটি উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ দেয়া থাকলে উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে এই প্রক্রিয়া অবলম্বন করে দূরত্ব এবং লম্ব দূরত্বের সূত্র ব্যবহার করে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এই অনুযায়ী দুটি বাড়ির কাজ দেয়া আছে। উপকেন্দ্র 3, 4 এবং উৎকেন্দ্রিকতা 1/3 এবং নিয়ামক রেখার সমীকরণ x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। প্রথম অঙ্কটি ঠিক আগের অঙ্কের মতো, এখানে উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা ই এবং নিয়ামক রেখার সমীকরণ দেয়া আছে। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় প্রশ্নে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক রেখা ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ কিন্তু জানতে হবে, না জানলে এটা পারা যাবে না। আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0ই হবে ওয়াই অক্ষের সমীকরণ। ফোকাস মানে উপকেন্দ্র, সেটিও দেয়া আছে, এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে ই। তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা করতে পারবে। আমাদের চতুর্থ এবং সর্বশেষ অঙ্ক, কোন উপবৃত্তের একটি ফোকাস ও অনুরূপ দ্বিকাক্ষ বা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 16 একক হলে এবং উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা 3/5 হলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং অক্ষদ্বয় ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, দেন অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। এইরকম অঙ্ক দেয়া থাকলে প্রথমে আমাদের সমীকরণটা চিন্তা করব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ বি এর চেয়ে বড়, এটা আমরা জানি উপবৃত্তের সাধারণ সমীকরণ। তো আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। এই চিত্রটার মধ্যে এস হচ্ছে উপকেন্দ্র, এল এল প্রাইম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সি হচ্ছে কেন্দ্র, এ হচ্ছে শীর্ষ, এ প্রাইম অপর শীর্ষ, বি বি প্রাইম দুটো শীর্ষ, এম জেড হচ্ছে এ শীর্ষের অনুরূপ যদি আমি বলি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। তাহলে আমাদের এখানে বলেছে ফোকাস এবং অনুরূপ নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 16 একক। তার মানে ফোকাস হচ্ছে এস এবং এম জেড হচ্ছে নিয়ামক রেখা, তার পাদবিন্দু হচ্ছে জেড, এবং এক্স এক্স প্রাইম এটা হচ্ছে অক্ষ, সি এক্স এই রেখাটা হচ্ছে অক্ষ, বা সি জেড রেখাকে আমি যদি অক্ষ ধরি, তাহলে আমাকে এখানে বুঝতে হবে এই 16 একক কোনটুকু। তো আমাদের এই প্রশ্নে আমরা সবকিছুই বুঝে গেলাম কোনটার নাম কি, এবং দেয়া আছে উৎকেন্দ্রিকতা 3/5, আর দেয়া আছে হচ্ছে দ্বিকাক্ষ এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দ্বিকাক্ষ হচ্ছে এমজেড, আর নিয়ামকের মধ্যে যে কোনো একটি নিয়ামক হচ্ছে এস যদি আমি ধরি, তাহলে এস এবং জেড এর দূরত্বই হচ্ছে 16 একক। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি আমরা এস থেকে জেড পর্যন্ত 16 একক পাই, তাহলে এস জেড কে আমরা লিখতে পারি এই সি থেকে, কেন্দ্র থেকে যদি চিন্তা করি সি জেড মাইনাস সিএস, তাহলে মানে সি জেড মাইনাস সিএস এর মানও 16 একক। এবং সিজেড যখন আমরা এবং সিএস যখন পেয়ে গেলাম, আমরা এই সম্পর্কটা পেয়ে এসেছি। একই দিকে উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ বাই ই মাইনাস এই, যেটা আসলে আসতেছে সিজেড থেকে, কারণ কেন্দ্র থেকে নিয়ামক দ্বয়ের যে পাদবিন্দু যে কোনো একটি, এটার দূরত্ব হবে এ বাই ই, কারণ দুটা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a বাই ই। অনুরূপভাবে সিএস অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হবে এ ই।
সেই মানগুলো আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। যেহেতু ই এর মান আমি জানি 3/5, তাই আমি দুইটা অংশ থেকে এ কমন নিয়ে ই এর মান বসালাম। বসানোর পরে এটাকে আমি একটু ক্যালকুলেশন করব। অ্যান্সার চলে আসবে প্রথম অংশ থেকে 5/3, কারণ উল্টায় গেলে 5 হবে, নিচে 3 আর মাইনাস 3/5। 3 আর 5-এর লসাগু 15 করলাম, 25 থেকে 9 বাদ দিলে 16, দুই পাশ থেকে 16 বাদ দিতে পারি, তার মানে এর মান হয়ে যাবে আর গুণ করলে 15। আমরা এর মান পেয়ে গেলাম 15 এবং ই এর মান আমাদের দেয়া আছে 3/5। সেখান থেকে আমরা বর্গ করলাম, ই স্কোয়ার মান হবে 9/25। ই স্কোয়ারের মান বসিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যখন এ বড় হবে বি এর চেয়ে আমরা ধরে নিয়েছি, এবং এর মান 15, আমরা তার মান বসিয়ে দিলাম, অর্থাৎ 15 স্কোয়ার 225। তাহলে সমীকরণটা এরকম হবে 225 মাইনাস বি স্কোয়ার বাই 225 ইকুয়াল টু 9/25। 25 কে 225 এই দুটো দিয়ে যদি আমি কাটাকাটি করি, এখানে নিচে 9 আসবে, আর এই 9টা রয়ে গেল। আর গুণ করলে পাচ্ছি 225 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 81। আমরা বি স্কোয়ারকে ডান দিকে সরিয়ে নিব, মাইনাস প্লাস হয়ে যাবে, এবং 81 বাম দিকে চলে আসলে উত্তর হবে বি স্কোয়ারের মান 144। অর্থাৎ আমি বি স্কোয়ারের মান পেয়ে গেলাম 114, এবং সেখান থেকে রুট করলে বি এর মান পাবো 12। এর মান পেয়েছি 15, বি এর মান পেয়েছি 12। আমরা মূল সমীকরণে যদি বসিয়ে দেই, এর মান 12, বি এর মান 15, বি এর মান 12, তাহলে আমাদের সমীকরণটা পেয়ে যাবো এক্স স্কোয়ার বাই 225 ওয়াই স্কোয়ার বাই 144 ইকুয়াল টু 1। তো শিক্ষার্থীরা, এখান থেকে আমাকে বের করতে বলেছিল আরো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অক্ষদ্বয়। অক্ষদ্বয় বলতে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, অর্থাৎ বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য জানি 2 এ, অর্থাৎ এ হচ্ছে 15, 2 এ করলে হবে 30, এবং বি জানি 12, অর্থাৎ ক্ষুদ্র অক্ষ হবে 2 ইন্টু বি, অর্থাৎ 12 ইন্টু 2 24। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b স্কোয়ার বাই এ, যেখানে বি এর মান 12 এবং এর মান 15 বসালে আমরা উত্তর পেয়ে যাব। এইভাবে আমরা এই মানগুলো নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, এই নিয়মের একটি বাড়ির কাজ একটু লক্ষ্য করো তোমরা। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18 একক এবং উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক। এই অঙ্কটি আগের অঙ্কটার মতোই, এবং সর্বশেষ অঙ্ক, একটি উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10 একক। উপবৃত্তের সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এই অঙ্ক দুটি আশা করি তোমরা করতে পারবে, এবং বাড়ির কাজগুলো পৃথকভাবে খাতায় করে সংরক্ষণ করবে, কারণ কলেজ খোলার পরে আমি প্রত্যেকের কাছ থেকে এই বাড়ির কাজগুলো সংগ্রহ করব এবং সেগুলো চেক করব। কাজে এখন যদি তোমরা সঠিকভাবে এগুলো না করো, পরবর্তীতে এগুলো করতে গিয়ে তোমাদের উপর অনেক চাপ পড়ে যাবে। কাজে রেগুলারলি বাড়ির কাজের খাতায় করে সংরক্ষণ করে রাখবে। সবাই ভালো থেকো। প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।